हाय बंधुरा आमी भास्कर दास आबार तोमादेर सामने हाजिर हलाम जीवविज्ञान विषयटी निये। प्रथम अध्याय गतदिन आलोचना करा हयेछे, आज द्वितीय अध्याय निये आलोचना करब। द्वितीय अध्यायेर नाम जीवकोष और टिस्यू। तो आज जीवकोष निये आलोचना करछि, टिस्यू निये एरपरे दुइटा भिडियो आरो आपलोड होबे, एकटा उद्भिद कोष और एकटा प्राणी कोष। तो कोष काके बोले आमरा किन्तु एर आगे संज्ञाटा अनेकबार पढ़ेछि, सेई संज्ञाटा एकटु छोटो छिलो, किन्तु तोमरा बड़ो क्लासे उठेছো ततएव संज्ञाटा एकटु तोमादेर बड़ो करे पढ़ते होबे। तो कोषेर संज्ञाटा हलो कोष हलो जीवदेहेर गठन और काजेर एकक जा स्वनिर्भर और आत्मप्रजननशील प्रभेद्य पद्मा दिए परिवेष्टित अवस्थाय निर्दिष्ट परिमाण प्रोटोप्लाजम निये गठित एवं पूर्वतन कोष थेके सृष्ट। पूर्वतन कोष थेके किन्तु एटा सृष्ट। तो जे पूर्वतन कोषटा थेके सृष्ट माने पुरातन कोषटा सेटाके बला हच्छे मातृकोष, माने जेई कोष थेके आरो नतुन कोषेर सृष्टि हलो। और जे नतुन कोषटा सृष्टि हलो ओटार नाम अपत्य कोष। निश्चयই এগুলো মনে আছে বা আগের পড়ায় তোমরা পড়েছো, তো এগুলো অবশ্যই মনে রাখবে। তো আমরা প্রথমে আগে দেখি কোষ, এই যে দুইজন বিজ্ঞানী নাম তিনজন বিজ্ঞানী নাম আছে, তোমরা এগুলো একটু লক্ষ্য করিও। আর তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু এটা সুন্দর করে লিখছি, তো তোমরা যদি পারো খাতায় এটা সুন্দর করে নোট করে রাখবে, দেখবে উপকারে আসবে। আর অবশ্যই ছবিগুলো ভালো করে আঁকবে। জীববিজ্ঞানে কিন্তু ছবির উপরে নাম্বার। আর যারা বলো যে ছবি আঁকতে পারি না, পেন্সিল দিয়ে ট্রাই করবা, অবশ্যই হবে। কেন হবে না? অবশ্যই হবে। তো প্রথমে কোষ রবার্ট হুক 1665 সালে কিন্তু আবিষ্কার করেছিলেন, কিন্তু সেই কোষগুলো ছিল মৃত এবং সেগুলো ছিপি থেকে তৈরি। আর লোই ও সিকোভিল 1969 সালে তারা কি বলেছিল যে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপ একক বা অন্য যা অন্য সজীব কোষ থেকে সজীব কোষের মাধ্যম ছাড়াই নিজেই প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কিন্তু কোষ বলে। এটা কি বলেছিল লোই ও সিকোভিল। তো আমরা এখন যদি দেখি কোষের প্রকারভেদটা এখানে আমি আলাদা করে লিখেছি। দেখো প্রকৃতি অনুসারে কোষ দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। তোমরা তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 20 পৃষ্ঠার দেখবা যে প্রাণী কোষ উদ্ভিদ কোষ সুন্দর করে আঁকা আছে। আমার এখানে জায়গা স্বল্পতার কারণে আমি সেটা আঁকিনি, কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা করে দেখিয়েছি। তোমরা সেই উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের ছবিটা ভালো করে দেখে নাও আর এই পড়ার সাথে সবগুলো মিলিয়ে নাও। তো প্রকৃতি অনুসারে কোষ কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। উদ্ভিদের দেহে যে কোষটা থাকে সেটা উদ্ভিদ কোষ, আর প্রাণী দেহে যেটা থাকে সেটা প্রাণী কোষ। নিউক্লিয়াসের গঠন অনুসারেও কিন্তু কোষ দুই প্রকার, একটা আদি কোষ আর একটা প্রকৃত কোষ। তো আদি কোষে নিউক্লিয়াস কিন্তু সুগঠিত নয়। নিউক্লিয়াসের যেসব উপাদানগুলো আছে সেগুলো সাইটোপ্লাজমে মিলিত অবস্থায় থাকে, যেমন তোমার নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া বলতে পারো। প্রকৃত কোষ কি? যাদের নিউক্লিয়াসটা সুগঠিত এবং এটা তোমার উন্নত প্রাণী বা উদ্ভিদের শরীরে এটা সাধারণত এই কোষ দেখা যায়। কাজের অনুসারে কোষ দুই প্রকার, এটা একটা হচ্ছে দেহকোষ আর একটা জনন কোষ। আমরা জানি কোষ কিন্তু একটা কোষ মানে মানুষের দেহে কোষে দেহকোষ যেটা হচ্ছে কি করে, দেহের অন্যান্য কাজগুলো করে। কিভাবে? দেহের বৃদ্ধির ফলে। এই বৃদ্ধিটা যদি না ঘটতো তাহলে কিন্তু আমরা সেই ছোট্ট বাচ্চাটি থেকে যেতাম, এত বড় আর হতাম না। এই দেহকোষ উত্তর বৃদ্ধি ঘটাচ্ছে জন্যই কিন্তু একটা মানুষ বা প্রাণী দিন দিন আরো বড় হচ্ছে। আর জনন কোষ কি? যে কোষের সাহায্যে যৌন জনন সংঘটিত হয় এবং এইখানে কিন্তু জাইগোট, এই কোষের হচ্ছে প্রথম সূচনা জাইগোট। পুরুষ ও স্ত্রী কোষের মিলনের ফলে বা জননাঙ্গের মিলনের ফলে যে তোমার প্রথম কোষটা সৃষ্টি হবে সেটা হচ্ছে জাইগোট। সেটা থেকে উত্তর কোষগুলো বিভাজনের মাধ্যমে কি হচ্ছে, আরো বৃদ্ধি পাচ্ছে। তো আমি এখন কোষ যে আছে সেই কোষকে আমি কোষের যে গঠনটা আছে এবং ওদের শরীরের ভিতরে যেসব অঙ্গাণু আছে সেটার উপরে যদি ভাগ করি তাহলে কিন্তু আমি কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরটা কি? কোষের বাইরে যে আবরণটা আছে সেটাকে কিন্তু কোষ প্রাচীর বলে। উদ্ভিদের কোষে থাকে, প্রাণী কোষে কিন্তু এটা থাকে না। আর কোষ প্রাচীর দেখা যাচ্ছে মৃত ও জড় বস্তু দিয়ে তৈরি। আর কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, প্যাকটিন, সুভিরিন নামক রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত।
প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড এই উপাদানগুলো দেখা যায় ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে। আর ছত্রাকের কোষ প্রাচীরটা কাইটিন দিয়ে তৈরি। প্রাথমিক কোষ স্তর কিন্তু এক স্তর বিশিষ্ট। প্রাথমিক যে কোষ স্তরটা আছে সেটা এক স্তর বিশিষ্ট। এই যে কোষ প্রাচীরের চিত্রটা আমি এই পাশে এঁকেছি, তোমরা দেখো একটু, এটা 3 স্তর থাকে সাধারণত। 3টা পর্দা বা উপাদান যেটাই বলো থাকে। সেটা হচ্ছে প্রথমটা প্রাথমিক পর্দা, মধ্য পর্দা, সেকেন্ডারি প্রাচীর বা পর্দা। তো যে প্রাথমিক পর্যায়টা আছে, এই প্রাথমিক পর্যায়টাতে কোষ প্রাচীরের এক স্তর বিশিষ্ট হয়। আর কি হয়, এই কোষগুলো যে আছে পাশাপাশি, যে মাঝখানে পাশাপাশি থাকার পর মাঝখানে যে একটা নালীর মতো অংশ সৃষ্টি করছে, এই যে নালীর মতো এই পাশাপাশি কোষের সাথে যে আছে, এটাকে কিন্তু বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। এটা কিন্তু আণুবীক্ষণিক নালী একটা, মানে খুব ছোট একটা নালী। আর এটা সৃষ্টির মাধ্যমে কি করে, এরা বিভিন্ন পাশের কোষ বা অন্যান্য উপাদানের সাথে বা অন্যান্য মাধ্যমের সাথে এরা যোগাযোগ রক্ষা করে এবং এই নালী দিয়ে কিন্তু খনিজ লবণ ও পানি আদান প্রদান করে। তো এবার প্রোটোপ্লাজম দেখি। প্রোটোপ্লাজমটা কি? তোমার বইয়ে বললাম যে 20 পৃষ্ঠা, জীববিজ্ঞানের বইয়ের 20 পৃষ্ঠায় দেখবা যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের ছবিটা আছে। ওখানে একটু চিত্রটা লক্ষ্য করলেই তোমরা কিন্তু যদি খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখতে পাবে। তো ওখানে কোষ প্রাচীর আছে, প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর বাদে ভিতরে যা কিছু আছে সবগুলো উপাদান বা অঙ্গাণুকে কিন্তু বলা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরের ভিতরে এগুলো অনেকগুলো উপাদান নিয়ে গঠিত। এই যে এই অঙ্গাণুগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। তো প্রোটোপ্লাজমের আমি এই অংশটাকে 3টা ভাগে বা 3টা ভাবে এখানে কিন্তু ভাগ করে দেখিয়েছি তোমাদের। একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিওলাস। সরি, প্লাজমা মেমব্রেন হচ্ছে কি, কোষ ঝিল্লি। এটা সাধারণত দেখা যাচ্ছে কোষ প্রাচীর আছে, যে কোষ প্রাচীরের পরে যে সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো আছে, এই কোষ প্রাচীরের পরের যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি। এটা কি করে, এটা একটা আবরণ। এটা সাধারণত যে কোনো কিছুকে চট করে ভিতরে ঢুকতে দেয় না, একটু বাধা সৃষ্টি করে। তো প্লাজমা মেমব্রেন এটাকে বলে। তো প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিওলাস। তো এখন সাইটোপ্লাজমে দেখি আমরা কি কি অঙ্গাণু সাধারণত সেখানে পাওয়া যায়। আর সাইটোপ্লাজম আমি বলেই দিলাম যে ভিতরের অংশ, কোষ প্রাচীরটা তো বাইরের আবরণ, এর ভিতরে যা কিছু থাকে পুরোটাই কিন্তু সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। সাইটোপ্লাজমে কি কি থাকে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম, কোষ কঙ্কাল, রাইবোজোম, আরেকটা হচ্ছে সেন্ট্রোজোম। তো এগুলোর মধ্যে দেখা যাচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম, এই উপাদানগুলোর কোষ আবরণ থাকে, এরা ঝিল্লিযুক্ত। আর এই বাকি 3টা কিন্তু ঝিল্লিবিহীন। তো প্রথমে আগে দেখি মাইটোকন্ড্রিয়া যেটা আছে, মাইটোকন্ড্রিয়া কিন্তু 2 স্তর বিশিষ্ট। এর ঝিল্লিটা 2টা স্তর বিশিষ্ট। এর বাইরের স্তরটা মসৃণ এবং ভিতরের স্তরটা খাঁজ কাটা বা একটু বাঁকানো। তো এই মাইটোকন্ড্রিয়া যে দেখা যাচ্ছে, তোমরা একটু চিত্রটা লক্ষ্য করলে দেখো স্পষ্টভাবে জিনিসগুলো দেখতে পাবে। এর যে ঝিল্লিটা আছে, ঝিল্লি, এবং এই যে ভিতরের অংশ যেটা ভাঁজ করা, এই অংশটার নাম ক্রিস্টি। এবং এই যে ভিতরে দেখো গোল গোল দানাদার একটা পদার্থ আছে, বা কিছু গোল গোল আর কি, অনেক একটু বড় বড়, এবং এগুলো এই যে ক্রিস্টি বা এই অঙ্গাণুগুলোর মানে সঙ্গেই লাগানো, এটাকে বলা হচ্ছে অক্সিজম। কি বলা হচ্ছে? অক্সিজম। আর এই যে ভিতরের অংশটার সবচেয়ে ভিতরে যে দানাদার পদার্থগুলো আছে, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তো মাইটোকন্ড্রিয়ার 3-4টা অংশ, তোমরা ছবিটা এঁকে 4টা অংশ সুন্দর করে আগলেই হয়ে যাবে মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র। এবং মাইটোকন্ড্রিয়া, আরেকটি জিনিস আমি মিস করছি, যে 1898 সালে ব্যান্দা নামক বিজ্ঞানী এটা নামকরণ করেন। আর মাইটোকন্ড্রিয়া যদি আরো আমরা দেখতে যাই, মাইটোকন্ড্রিয়ার সেটা কি, মাইটোকন্ড্রিয়া
জীবের কিন্তু শ্বাসকার্যে সাহায্য করার একটি প্রধান কাজ তার। এবং শোষণ যে ক্রিয়া ঘটে এটা 4টা ধাপে ঘটে। তার মধ্যে ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র এই ধাপ দুইটার যখন প্রথম ধাপ ঘটে তখন কিন্তু মাইটোকন্ড্রিয়া ততটা উপস্থিতি বা মাইটোকন্ড্রিয়াটা ঘটে না। দ্বিতীয় ধাপ থেকে পরবর্তী যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে সেগুলো কিন্তু এই মাইটোকন্ড্রিয়ায় ঘটে থাকে। এবং ক্রেবস চক্রটা যখন চলে তখন প্রচুর পরিমাণে এখানে শক্তি উৎপন্ন হয়। প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় বা এখানে সঞ্চয় থাকে জন্যে আর একে বলা হচ্ছে পাওয়ার হাউস বা শক্তিঘর। এবং এই শক্তিটা আমাদের দেহের অন্যান্য কাজে সাহায্য করে। এবার আমরা যদি দেখি মাইটোকন্ড্রিয়া শুধু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটাতেই দেখতে পাওয়া যায়। প্লাস্টিড 1898 সালে শিম্পান নামক বিজ্ঞানী কিন্তু এটা আবিষ্কার করেন। তো আমরা যদি এই যে প্লাস্টিডের চিত্রটা দেখি, দেখো একটু প্লাস্টিডের চিত্রটা, এটাও কিন্তু 2 স্তর বিশিষ্ট। বাইরের স্তরটাকে বলা হচ্ছে বহিঃস্তর এবং ভিতরের স্তরটাকে বলা হচ্ছে অন্তঃস্তর। এবং এখানে যে ভিতরের থকথকে জেলির মতো পদার্থটা আছে এটার নাম ম্যাট্রিক্স। এবং এই যে দেখো বাহুর মতো বা হাত, এবং এটা আলাদা চলে গেছে, এটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। এই যে অংশটার নাম গ্রানাম। গ্রানাম কিন্তু দেখা যাচ্ছে থাক কোনো কিছু যদি আমরা থাক করে অনেকগুলো প্লেট যদি সাজিয়ে রাখি যেমন দেখাবে তেমন কিন্তু এটা। আর এই পুরোটাকে বলা হচ্ছে গ্রানাম চক্র। এবং এই যে এটা আবার দেখো এখান থেকে যদি গ্রানাম আরো বের হয় তাহলে এটাকে বলা হচ্ছে গ্রানাম ল্যামেলাম। তো গ্রানাম কি করে, গ্রানাম যে সূর্যলোক আছে সূর্যলোকের এই আলোটাকে নিজের মধ্যে ধারণ করে বা এখানে রেখে স্ট্রোমার সাহায্যে কি করে, তোমার যে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড স্ট্রোমার মধ্যে যে উৎসেচকগুলো তৈরি হয় এই উৎসেচকগুলো কি করে বাতাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে সেটা নেয় এবং কোষের পানি বা খনিজ লবণটা এখানে নিয়ে, সাধারণত পানিটা এখানে নেয়, নিয়ে সে সরল শর্করা জাতীয় খাদ্য তৈরি করে থাকে। প্লাস্টিডে আরও যদি আমি বলতে চাই সেটা হচ্ছে প্লাস্টিড কিন্তু উদ্ভিদ দেহের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এটা উদ্ভিদের খাদ্য উৎপাদনে সহায়তা করে, উদ্ভিদের খাদ্য সঞ্চয় করতে সহায়তা করে এবং উদ্ভিদকে রঙিন করে পরাগায়নের জন্য পোকামাকড়ের কাছে আকৃষ্ট করার জন্য এই অংশ উদ্ভিদ দেহকে রঙিন করে থাকে। প্লাস্টিড সাধারণত কিন্তু 3 প্রকারের, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে পাতায় হয়ে থাকে, পাতা বা উদ্ভিদের কচি যে সবুজ অংশটা আছে সেই সবুজ অংশটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সালেক্স সংশ্লেষণ উপায়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে। এবং আমরা সকলেই উদ্ভিদের উপর নির্ভরশীল, তার কারণ আমরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। পৃথিবীতে একমাত্র উদ্ভিদরাই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আমরা তাদের খেয়ে বেঁচে আছি। ক্রোমোপ্লাস্টটা কি, এটা সাধারণত সবুজ বাদে অন্যান্য যে রং আছে এই রঙিন পদার্থগুলো এখানে থাকে। এরা কি করে, উদ্ভিদের পাতা, ফুল, ফল এগুলোকে রঙিন করে। এই রঙিন হওয়ার কারণে কি হয়, যে অন্যান্য পোকামাকড়গুলো আছে এগুলো আকৃষ্ট হয় এবং পরাগায়নে সহায়তা করে থাকে। লিউকোপ্লাস্টে কি, যে বর্ণহীন অংশগুলো আছে উদ্ভিদে সেগুলো কিন্তু লিউকোপ্লাস্ট, সাধারণত মূল, তারপরে ভ্রূণ, এই অংশগুলো যদি আবার সূর্যালোকের উপস্থিতিতে আসে তাহলে কিন্তু এগুলো আবার সবুজ বা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যাবে। তাহলে বলো প্লাস্টিড আমাদের অবশ্যই অনেক উপকারে আসে বা আমাদের উপকার করছে। আর প্লাস্টিড কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। এবার আমরা যদি যাই গলজি বস্তু বা বডি, এটা হচ্ছে 1898 সালে ক্যামিলো গলজি এই গলজি বডিকে আবিষ্কার করেন এবং এই জন্যই তার নামানুসারে এটাকে কিন্তু গলজি বডি বলা হয়। এখানে সিস্টার্নি আর হচ্ছে বিভিন্ন প্রকার ভ্যাসিকল নিয়ে দেহটা গঠিত। আর এখানে যদি আমি আরও কিছু দেখি যে এর বিভিন্ন যে পর্যায়গুলো আছে, এখানে বিভিন্ন উৎসেচক পানি বিয়োজনে কিন্তু সম্পন্ন হয়, পানি বিয়োজন করতে সাহায্য করে।
হরমোন নিঃসরণের ভূমিকা লক্ষ্য করা যায়। হরমোন নিঃসরণ করতে কিন্তু এ প্রচুর পরিমাণে ভূমিকা পালন করে। আর কখনো কখনো একে প্রোটিন সঞ্চয় করতেও দেখা গেছে বা সঞ্চয় করে সে রাখে। এবার আমরা যদি দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডিটা সাধারণত প্রাণীকোষে দেখতে পাওয়া যায়, আর অল্প কিছু নিম্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে এটাকে দেখতে পাওয়া যায়। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে যদি আমরা দেখি তাহলে এদের আবরণের গায়ে কিন্তু প্রায় রাইবোজোম লেগে থাকে। কি লেগে থাকে? রাইবোজোম লেগে থাকে। আর এখানে উৎসেচক ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে, এর মাধ্যমে এগুলো কি করবে? চলাচল করবে। এবার আমরা যদি দেখি কোষ গহ্বর, কোষ গহ্বরটা কি? যে তোমরা কোষ গহ্বর সাধারণত কিন্তু উদ্ভিদ কোষে দেখা যায়, প্রাণী কোষে আকারে সাধারণত থাকে না, থাকলেও আকারে খুবই ছোট। তো এই কোষ গহ্বর এটা কি করে থাকে? এরও কিন্তু কাজ আছে। এর প্রধান কাজ হচ্ছে কোষ রস ধারণ করা। কি ধারণ করা? কোষ রসগুলোকে ধারণ করে। আর এরা কি করে? কি করে? অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি এই কোষ রসের মধ্যে থাকে বা এখানে জমা রাখে। এবার যদি আমরা যাই একটু লাইসোজোম, লাইসোজোম এটাও কিন্তু এই যে আমি বললাম যে এই কয়েকটা এরা কিন্তু ঝিল্লিযুক্ত। লাইসোজোম 1955 সালে দা দুবে আবিষ্কার করেন। লাইসোজোম এটা কিন্তু মানে খুবই একটা প্রয়োজনীয় উপাদান। লাইসোজোম কি করে? যে জীবকোষ আছে, জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলতে পারে, কিন্তু অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে এগুলো যদি এর সংস্পর্শে আসে এদের কিন্তু কোনো রকম ক্ষতি করে না। আর এখন যদি দেখি কোষ কঙ্কাল, কোষ কঙ্কালটা কি? আমরা যখন এই যে কোষ ঝিল্লিটা পার হওয়ার পর যে সুতার মতো আঁকানো বাঁকানো যে অংশটা পাবো সেটাকে কিন্তু কোষ কঙ্কাল বলা হচ্ছে। এবার একটু দেখি রাইবোজোম, রাইবোজোমটা কি? রাইবোজোম কিন্তু ঝিল্লিবিহীন একটি অঙ্গাণু, প্রধানত প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে থাকে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন ও রাইবোজোমের এটা কিন্তু হয়ে থাকে পলিপেপটাইড চেইনটা। আর প্রয়োজনে উৎসেচক সরবরাহ করে থাকে কে? রাইবোজোম উৎসেচকগুলো সরবরাহ করে থাকে। আর এই উৎসেচক প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। এটা সাধারণত প্রাণী কোষে দেখতে পাওয়া যায়, কিছু কিছু উদ্ভিদ কোষেও এ থাকে। এবার আমরা যদি দেখি সেন্ট্রোজম, সেন্ট্রোজম এর নামটা লিখে নিই। যে তোমরা এই চিত্রটা দেখো, এটা হচ্ছে সেন্ট্রোজম। এর যদি আমরা ভিতরের গঠনটার ভিতরের দিকে দেখি, এর যে জেলির মতো যে পদার্থটা আছে, ম্যাট্রিক্স বা এই জেলির মতো দানাদার পদার্থ আছে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আর যেটা এই যে চাকতির মতো বা বেলনার মতো দুটো থাকে সাধারণত, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রিওল। তো এই সেন্ট্রোজম প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে যে দুইটি নিউক্লিয়াসের পাশে কিন্তু থাকে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু যে দেখা যাচ্ছে তাকে কিন্তু সেন্ট্রিওল বলে। আর সেন্ট্রিওলের চারপাশে গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজম বলে। এবার বাকি থাকলো আমাদের নিউক্লিওলাস। নিউক্লিওলাস সাধারণত 4টি উপাদান নিয়ে গঠিত। 4টি উপাদান কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর একটা ক্রোমাটিন তন্তু। তো এখানে আমি আবার বলি যে নিউক্লিয়াস 1831 সালে রবার্ট ব্রাউন রাসনা পাতা নিয়ে পরীক্ষা করতে গিয়ে এই নিউক্লিওলাসকে লক্ষ্য করেন। নিউক্লিওলাস কোষ প্রাচীরের একটি অংশ। সাইটোপ্লাজম এবং নিউক্লিওলাস, এই সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোকে বাদ দিলে যা থাকে তা কিন্তু ওখানে নিউক্লিয়াস। এটা কিন্তু গোলাকার, এই যে নিউক্লিয়াসের একটা ছবি আঁকছি আমি, দেখো
নিউক্লিয়ার ম্যামব্রেন, নিউক্লিয়ার ম্যামব্রেন যে আছে, ও আরেকটু বলি যে সিপ কোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। কোথায় কোথায় থাকে না? সিপ কোষ ও লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিওলাস থাকে না। একে কিন্তু বংশগতির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু এখানে নিহিত থাকে। তা আমরা যদি দেখি নিউক্লিয়ার ম্যামব্রেন, এটা কিন্তু বাইরের আবরণ, এটা 2 স্তর বিশিষ্ট এবং এটা লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি। নিউক্লিয়ার ম্যামব্রেনের যে মাঝখানে ফাঁকা ফাঁকা অংশগুলো আছে এটাকে বলা হচ্ছে নিউক্লিওলার রন্ধ্র। এই নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের ভিতরের অংশের অন্যান্য তরল বা অন্যান্য পদার্থগুলো আদান প্রদান হয়ে থাকে। নিউক্লিয়ার রন্ধ্র আবার অন্যান্য ক্ষতিকর পদার্থকে চট করে ভিতরে ঢুকতে দেয় না। এবার যদি আমরা নিউক্লিয়ার হচ্ছে রন্ধ্রটা নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ কিন্তু এখানে থাকে। কোথায়? নিউক্লিওলাসে। আর নিউক্লিয়াসের ভিতরের এই যে একবারে গোল গোল অংশটা সেটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। এটা কিন্তু কোষ বিভাজনের সময় কিন্তু অনেক কাজ করে থাকে বা এটাই বিভাজিত হয়, নিউক্লিওলাসে যেগুলো বিভাজিত হয়। এরপর যদি আমরা দেখি নিউক্লিয়ার প্লাজম, নিউক্লিয়ার যে প্লাজম আছে, নিউক্লিয়ার প্লাজমটা হচ্ছে কি, এটা তোমার যে ভিতরে আছে অংশটা, ভিতরের অংশটা আছে একটু দানাদার, সেই অংশটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার প্লাজম। তো নিউক্লিয়ার প্লাজমে সাধারণত কি কি হয়? এখানে প্রোটিন, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে। আর আমি একটু ভুল বলেছিলাম, নিউক্লিওলাস এখানে কিন্তু হচ্ছে এরা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি এবং রাইবোজোম সংশ্লেষণ করে থাকে এরা। ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তুটাকে দেখি যদি, এই নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুগুলো সাধারণত যখন কোষ বিভাজন হয় না বা বিশ্রামের সময়, সেই সময় এরা কি করে, সুতার মতো এদেরকে মনে হয়, কিন্তু যখন কোষ বিভাজন শুরু হয় তখন এগুলো কি হয়ে যায়, ক্রোমোজোমগুলো স্পষ্টভাবে আমরা দেখতে পারি এবং মোটা ও খাটো হয়ে যায় এরা। এখান থেকে একটু অংশ আমি যদি কেটে নেই, কেটে নিয়ে এখানে যদি দেখি তাহলে দেখো এই যে ক্রোমোজোমটা এরকম দেখাবে। এর মাথার একটু গোলের মতো অংশ আছে, সেটাকে বলা হচ্ছে স্যাটেলাইট। একটু সংকোচন অংশ আছে, এটাকে বলা হচ্ছে গৌণকুঞ্জন। আর সুতার মতো যে এখানে রেখাকার আছে এটাকে বলা হচ্ছে ক্রোমোনেমাটা। আর এই যে এখানে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার কি করে, ক্রোমোজোমে এই কোষ বিভাজন যখন হয় তখন এই জায়গাটা মাঝখানে একটা অংশ হয়ে এটা সাধারণত বিভিন্ন আকৃতির হয়ে থাকে। আমরা যখন কোষ বিভাজন পড়ব তখন এইগুলো আরো জানতে পারবো বা এটি তোমরা পড়েছো। আর এইখানে ক্রোমোজোম, আচ্ছা ক্রোমোজোমকে কিন্তু বংশগতির ধারক ও বাহক বলা হয়। ক্রোমোজোম সাধারণত কতগুলো থাকে, 46টি বা 23 জোড়া। এর মধ্যে 22 জোড়া হচ্ছে আমাদের দেহকোষ, আর যে এক জোড়া আছে সেটা হচ্ছে জনন কোষ। আর এখানে সাধারণত এদের বলা হচ্ছে জিন। এখানে যে অংশটা আছে সেটা জিন বা ডিএনএ। এটা কি করে, বংশ পরস্পরায় এই বৈশিষ্ট্যগুলো বা ধারাবাহিকতাটা বজায় রাখে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা কোষ নিয়ে। যদিও একটু স্পিড হয়ে গেছে বা খুব তাড়াতাড়ি বলেছি, কোনো জায়গায় মিস করে থাকলে তোমরা আবার দেখো। আর দয়া করে, আমি আবার বলছি, তোমরা দয়া করে এটা খাতায় সুন্দর করে লিখে ছবিগুলো সুন্দর করে আর্ট করবা। আবার বলছি, অনুরোধ করছি তোমাদেরকে, ছবিগুলো বারবার অনুশীলন করবা। ছবিগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর ছবি না দিলে কিন্তু তোমাদের নাম্বার ভালো মতো আসবে না। চিহ্নিতকরণগুলো খুব ভালো করে করবা। তো এই ছিল আমাদের জীবকোষ নিয়ে, টিস্যু নিয়ে পরের আলোচনা। তো এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। বাই।